এখানে এই দেশটাকে নিয়ে কঠিন চক্রান্ত হচ্ছে দেশে এবং বিদেশে। আমাদেরকে ফ্যাসিস্ট বলে ফেললো। এরা হলো জাতে মুনাফেক। বাংলাদেশের দুর্ভাগ্য যে একটা মুনাফেক রাজনৈতিক দল হলো আজকে সরকারের বিরোধী। আপনার দৃষ্টিকোণ থেকে আমরা এই যে নতুন বাংলাদেশ এখন দেখছি, যার কথা বলছি, আপনি বলবেন এখন বাংলাদেশের রাজনীতির গতিপথ কোন দিকে আছে? নতুন বাংলাদেশ বলতে আপনি কি বুঝাচ্ছেন আমি সঠিকভাবে বুঝতে পারিনি এখনকার নতুন বাংলাদেশ। তবে নতুন বাংলাদেশ কবে থেকে শুরু হয়েছে, যদি এটা আপনি বলতে চান যে মুক্তিযুদ্ধের পর থেকে নতুন বাংলাদেশ, অথবা এই যে 5ই আগস্টের পর থেকে নতুন বাংলাদেশ, কোন সময়টাকে আপনি বুঝাতে চাচ্ছেন আমি জানি না। জি, যদি আমাকে সার্বিকভাবে জিজ্ঞাসা করেন তাইলে আজকের যে বাংলাদেশ, জি, এই বাংলাদেশ আমার স্বপ্নের মুক্তিযুদ্ধের বাংলাদেশ না। এই বাংলাদেশ আমি কল্পনাও করি নাই। যেদিন আমি যুদ্ধে গিয়েছিলাম, যেদিন আমি বাংকারে থেকে পাঞ্জাবির বুকে ট্রিগার টিপেছিলাম, সেদিন এই বাংলাদেশের স্বপ্ন আমি দেখি নাই। এখন যে বাংলাদেশ, এই বাংলাদেশ নীতিহীন, আদর্শহীন, দিকহীন, অন্ধকারের দিকে দাপমান বাংলাদেশ বলে আমার মনে হয়। যদিও সরকারটা আমাদের নেতা তারেক রহমান সাহেব চেষ্টা করছেন এটা রাশ টেনে ধরার জন্য, কতটুকু পারবেন, কারণ তার বিরুদ্ধে চক্রান্ত, দেশের বিরুদ্ধে চক্রান্ত এবং সেই কালো শক্তি এত বেশি শক্তিমান এবং শক্তিশালী হয়ে উঠেছে যে তার যদি মুখে যদি লাগাম দেওয়া না যায়, তাহলে এই নতুন বাংলাদেশ বলেন আর পুরান মুক্তিযুদ্ধের বাংলাদেশ বলেন, কোনোটাই থাকবে বলে আমার মনে হয় না। কাজেই নতুন বাংলাদেশ আমি যেটা দেখছি, প্রতিদিন যেটা দেখছি, সেই নতুন বাংলাদেশ হলো আমাদের সন্তানদের 4টে জেনারেশন নষ্টের দিকে চলে গিয়েছে। এদের লেখা নাই, পড়া নাই, এদের আচার আচরণে কোনো সভ্যতা নাই, শিক্ষা নাই। এরা শুধু মনে করে রাজপথে 2টা স্লোগান, 2টা গালাগালি, 2টা বকা, মানুষকে অপমান করা, মব করা, এই করলে পরেই বুঝি জীবনের সার্থকতা, এবং এ দিয়েই বুঝি তারা সার্থক হবে জীবনে। কাজে এই বাংলাদেশটা আমার কাছে, এই যে নতুন বাংলাদেশ বলছেন, এই বাংলাদেশটা আমার কাছে খুব প্রিয় বাংলাদেশ না। জি, তাহলে একটু বলবেন না, আপনি বলছেন যে এই বাংলাদেশ আপনার কাছে প্রিয় বাংলাদেশ নয়, কালো শক্তির কথা বললেন। এই একই কথার কারণে আমরা মানে আপনার দল থেকেও 3 মাসের জন্য আপনাকে একরকম বলা হয় যে একটু আলাদা রাখার চেষ্টা করা হয়েছিল। তারপরেও আপনি আজকেও একই জায়গায় দাঁড়িয়ে একইভাবে এই কথা বলছেন। আপনার ব্যাখ্যাটা বলবার চেষ্টা করবেন, কেন আপনি এই বাংলাদেশের প্রতি খুশি নন, এবং তার পেছনে এই যে কালো শক্তি যেটা নিয়ে আপনি বলতে চেষ্টা করছেন, কালো শক্তি বলতে তাহলে কি বুঝছি আমরা? এখানে এই দেশটাকে নিয়ে কঠিন চক্রান্ত হচ্ছে দেশে এবং বিদেশে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। একটা সরকার এসেছে, তাও 5 মাস। সেই সরকারটা সকালটাই দেখলো না, বিকাল তো অনেক দূরে। এখনই সেই সূর্যটাকে ডুবিয়ে দেওয়ার জন্য, অস্তমিত করার জন্য যে চক্রান্তটা চলছে, এটা যারা বুঝবার তারা বুঝে। যারা হুঙ্কার দিয়ে বলে যে 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যেই এদেরকে ফেলে দিব, এবং যারা পার্লামেন্ট সংসদের ভিতরে একদম হাতজোড় করে হাততালি দিয়ে প্রধানমন্ত্রীকে সমর্থন করে, সংসদ নেতাকে সমর্থন করে বক্তব্য দেয়, সেই জামাতের আমিরই দেখলাম বলল যে আওয়ামী লীগ যেমন ফ্যাসিস্ট ছিল, তারাও ফ্যাসিস্ট। আমাদেরকে ফ্যাসিস্ট বলে ফেললো। 1, 2 হলো তার সামনে দাঁড়িয়ে তার সংসদ সদস্যরা, একটি ছেলে, সে বোধহয় ছাত্র শিবিরের সাবেক প্রেসিডেন্ট ছিল, সে এখন সংসদ সদস্য, এরা যে ভাষায় বক্তৃতা করে, তারেক রহমান সম্পর্কে যে কথা বলে, এটা মানে ধৈর্য ধরার মতো না। একটা রাষ্ট্রের প্রকৃতপক্ষে একজন রাষ্ট্রনায়ক, ভালো মন্দ বা যাই বলুক, উনি বাংলাদেশের মানে প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী,
উনি এক্সিকিউটিভ হেড, উনার সম্পর্কে 5 মাসে যে কথা তারা, যে ধরনের ভাষা তারা ব্যবহার করছে, এই ভাষাটা মানে কি বলবো, খুবই অসুন্দর। কিন্তু সেক্ষেত্রে তাহলে সরকারের পক্ষ থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সমালোচনা করা হয় না? আমরা দেখি সংসদে খুবই ভালো সম্পর্ক দুই দলের মধ্যে, তারা যেটা বলেন আমরা দেখি দুই দলই আসলে সুন্দর সামঞ্জস্যপূর্ণ কথা বলেন। এটা আপনার এই প্রশ্নের উত্তরটা হলো, এরা হলো জাতে মুনাফিক। আমি কথাটা বারবার পার্লামেন্টে বলছি যে পার্লামেন্টে এদেরকে যত সামনাসামনি আসলে এদেরকে যত ভদ্রলোক মনে হয়, জি, এদের ইতিহাস এত কালো, এদের ইতিহাস এত জঘন্য, এরা এত মহাপাপী, 1971 সনে এত মহাপাপ করেছে এবং এখন পর্যন্ত সেই মহাপাপকে তারা ভুলতে পারে নাই। এবং তাদের পূর্বপুরুষ মুক্তিযুদ্ধে যে পরাজিত হয়েছিল এবং শাস্তি পেয়েছিল, তার প্রতিশোধ স্পৃহা নিয়ে তারা ভিতরে সমস্ত কিছু চেপে রেখে পার্লামেন্টে তারা নিজেদেরকে অনেক মানে কি বলবো ভদ্রলোক দেখানোর চেষ্টা করে। আমি কিন্তু বলেছি পার্লামেন্ট থেকে এক কদম বেরিয়ে তাদের যে রূপ সেটা হইল অন্য রূপ। এরা হলো মুনাফেক। এইটা বাংলাদেশের দুর্ভাগ্য যে একটা মুনাফেক রাজনৈতিক দল হলো আজকে সরকারের বিরোধী। কিন্তু মুনাফেক রাজনৈতিক দল তো এই সরকারের সাথেও একসময় রাজনীতি করেছে, তারা আগেও সংসদে ছিল। এখন আসলে তাদের আদর্শ নিয়ে এত আলোচনা কেন হচ্ছে, এই প্রশ্ন প্রথম। আর দ্বিতীয় প্রশ্ন যেটা করতে চাই, আপনি যেটা বললেন যে বিরোধী দলকে আপনি মুনাফেকের দল বললেন, তারা বাংলাদেশের সংবিধান বিশ্বাস করে না আপনি বললেন, আবার বাংলাদেশের সংবিধান সংস্কার, গণভোট, জুলাই সনদ নিয়ে নানা রকম আলোচনা চেষ্টা তারা সরকারের সঙ্গে করছে। তাহলে এগুলো কেন করছে? এক নম্বর হইল ফার্স্ট, they do not believe in the constitution of Bangladesh. তারা বাংলাদেশ সংবিধানে বিশ্বাস করে না। তারা মসজিদের সামনে দাঁড়ায় তাদের বাচ্চার মাথায় হাত দিয়ে বলতে হবে যে আমরা বাংলাদেশের সংবিধান বিশ্বাস করি, বিশ্বাস করে না। তারা বাংলাদেশের 72-এর সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিতে চায়। শপথ তো নিয়েছেন, শপথ নিয়েছেন তো সেই সংবিধানের। ওইখানেই মুনাফেকিটা। ওই কারণে আমি বলছি যে এই দেশটা আমি চিনতে পারি না। এটা মুনাফেক যে কালো শক্তি, তাদের তারা সব জায়গাতে এমন একটা অবস্থানে বসে গেছে যে তাদেরকে উপরেও ফেলা যাচ্ছে না, আবার তাদেরকে নিয়ে সংসারও করা যাচ্ছে না। কিন্তু সংসার তো মানে যদি বলি রাজনৈতিক সংসার তো আসলে কালে কালে সব দলই তাদের সঙ্গে করে এসেছে। এবং এই কারণেই বলছি ভবিষ্যৎ খুব খারাপ। দেশের ভবিষ্যৎ এইভাবে চললে খুব ভালো হবে এই ধরনের, এটা আমার মনে হয় না। আমি আপনাকে বলি, এক সময় চলতে চলতে এক জায়গা থেকে সেই জায়গাটা বোধ হয় বেশি দূরে নয়, এক জায়গা থেকে কিন্তু কন্ট্রাডিকশনটা এই পর্যায়ে আসবে যে পয়েন্ট অফ নো রিটার্ন। তখন কিন্তু খেলায় নামতে হবে উভয় পক্ষকেই, পয়েন্ট অফ নো রিটার্ন। একদল বলবে আমি গণতন্ত্র চাই, আমি মুক্ত বুদ্ধির স্বাধীনতা চাই, আমি জ্ঞান বিজ্ঞানে নিজেকে সমৃদ্ধ করতে চাই, আমি ইহজাগতিক যত কিছু অর্জন করতে চাই, আমার সন্তান এখানে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার সন্তান হবে বিজ্ঞানী। এইটাই একদল আধুনিক, যারা বলবে আমরা হব অসাম্প্রদায়িক, আমরা হব ধর্মনিরপেক্ষ, আমরা হব গণতান্ত্রিক, আমরা হব মানবতাবাদী। এইটা এক জায়গায় দাঁড়াবে, যেটার প্রধান এবং প্রকৃত রূপ হলো 71-এর মুক্তিযুদ্ধ। আর আরেকটা দল যারা 71-এর মুক্তিযুদ্ধে বিরোধী ছিল, তারা দাঁড়াবে এক পক্ষে, সাম্প্রদায়িকতার পক্ষে, জঙ্গিবাদের পক্ষে, দেশটাকে পাকিস্তান আফগানিস্তান করার পক্ষে, আইএসের পক্ষে, হিজবুত তাহরিরের পক্ষে, লস্করে তৈয়বার পক্ষে। যে রাজনীতি এই পৃথিবীতে সাম্প্রদায়িক এবং অমানুষিক রাজনীতি যে পৃথিবীটাকে কলঙ্কিত করে দিচ্ছে, সেই পথে বাংলাদেশে একদল দাঁড়াবে। এবং আমার ধারণা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদী শক্তি বোধহয় বাংলাদেশের একটা শক্তি এই জায়গাতে দাঁড়াবে। এবং আপনি দেখবেন এটা কিন্তু অনেক শক্ত এবং খুবই মানে ভারী একটা মতামত আপনি রাখছেন। এটা আমার মতামত না শুধু, দ্যাট উইল বি। যদি ওরা যদি নিজেদেরকে পরিবর্তন না করে, তারা তাদেরকে পরিবর্তন করবে বলে আমার মনে হয় না। কারণ এটাই তাদের, কারণ বাংলাদেশ তারা চায় না। বাংলাদেশটাকে যদি তারা ধ্বংস করতে চায়, বাংলাদেশটাকে যদি তারা পরিবর্তন করে আবার পাকিস্তানে ফিরতে চায়, তাইলে ওই যুদ্ধ ছাড়া তাদের কোনো পথ নাই। আমরা তো চাই না।
আমরা চাই, আমরা যে মুক্তিযুদ্ধ করছিলাম, যে আদর্শের ভিত্তিতে, যে আদর্শের ভিত্তিতে একটা সংবিধান করছিলাম, পরিমার্জনের মধ্য দিয়ে সেই সংবিধানটা একটা গণতান্ত্রিক সংবিধান হয়ে উঠুক। আমি চাই তো ইহজাগতিক রাজনীতি। আমি রাজনীতি করে তো বেহেশতে যাইতে চাই না, বেহেশতের টিকিটও আমি চাই না। আমি রাজনীতি করে মানুষের পেটের ভাত, পরনের কাপড়, গরিব মানুষের সুখ দুঃখের সাথী আমি হতে চাই। এই দেশটাকে আমি উন্নত করতে চাই জ্ঞানে বিজ্ঞানে। এটা হলো আমার ইহজাগতিক রাজনীতি। এটার সঙ্গে আমার স্রষ্টার সঙ্গে যে সৃষ্টির যে সম্পর্ক, এটা আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক। এটা জামাত বা অন্য কেউ ঠিক করে দিবে আমি কিভাবে চলবো, তুই কে? আসবো তুমি আমরা কে? এই জায়গাটাতে। আমি আমার আল্লাহর সঙ্গে বুঝবো, এই হাসরের ময়দানেই বুঝবো। এইখানে আমি আমার ইহজাগতিক রাজনীতির সঙ্গে আমি ধর্মকে আমি এক করে এটাকে সমস্ত কিছু আমি অন্ধকারের দিকে ঠেলে দিতে চাই। তাহলে স্যার এখানে